গাজার শাসন পরিচালনার লক্ষ্যে ঐতিহাসিক চুক্তি ফিলিস্তিনের 14টি সংগঠনের জাতীয় ঐকমত্যের সরকার গঠনের সমঝোতা দুই প্রতিপক্ষ হামাস ও ফাতার। বেশিরভাগ ডেমোক্র্যাট ডেলিগেটের সমর্থনের পর প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা অনেকটাই নিশ্চিত কমলা হ্যারিসের। জরিপে পেছনে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্পকেও। নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে উড্ডয়নের সময় অভ্যন্তরীণ রুটের বিমান বিধ্বস্ত হয়ে 18 জনের মৃত্যু। যাত্রীদের সবাই এয়ারলাইন্সটির কর্মী। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছে। যুদ্ধ শেষে গাজার শাসন পরিচালনার লক্ষ্যে ঐতিহাসিক চুক্তি সই করল ফিলিস্তিনের 14টি সংগঠন। জাতীয় ঐকমত্যের সরকার গঠনে সমঝোতা হয়েছে দুই প্রতিপক্ষ হামাস ও ফাতার মধ্যেও। যে কোনো মূল্যে চুক্তি বাস্তবায়নের অঙ্গীকার করেছে নেতারা। মঙ্গলবার বেইজিংয়ে এই চুক্তি হয়। ফিলিস্তিনের স্বাধীনতার পথে একে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছে চীন। গাজায় ইসরায়েলের দখলদারিত্বের অবসানে দীর্ঘ বৈরিতার অবসান ঘটিয়ে হামাস ও ফাতার সমঝোতা ঐতিহাসিক এক মুহূর্ত। চীনের আহ্বানে গত রোববার বেইজিংয়ের আলোচনায় যোগ দিয়েছিলেন ফিলিস্তিনের 14টি সংগঠনের প্রতিনিধিরা। 3 দিনের আলোচনা শেষে মঙ্গলবার আসে সমঝোতা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর মধ্যস্থতায় স্বাধীন ফিলিস্তিনের প্রশ্নে শক্তিশালী চুক্তিতে রাজি হয় সব পক্ষ। ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠনে একটি কাঠামো প্রণয়নে কাজ করবেন তারা। ফিলিস্তিনের সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। মূল বিষয় হলো সব ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি হবে অভিন্ন। এই চুক্তির অন্যতম বিষয় হচ্ছে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন। বেইজিং সনদে স্বাক্ষরের পর একসাথে কাজের অঙ্গীকার করেছে হামাস ও ফাতাহ সহ সব পক্ষ। চীনের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান ফিলিস্তিনি নেতারা। যৌথ বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের দখলকৃত ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করবেন তারা। প্রার্থনা করি যে চুক্তি করেছি তার বাস্তবায়ন যেন করতে পারি। আমরা সত্যিকার অর্থে চুক্তির প্রতিটি বিষয় প্রয়োগ করতে চাই, যাতে আমাদের মাতৃভূমির স্বাধীনতার পথে যাত্রা অব্যাহত রাখতে পারি এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারি। অনেক আশার আলো দেখছি আমরা। বিশ্বজুড়ে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছে। ইউরোপের রাজধানীগুলোতেও সমর্থন পেয়েছি। 143টি দেশ জাতিসংঘে আমাদের অধিকারের পক্ষে রায় দিয়েছে। ফিলিস্তিনের সংগ্রামে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বেইজিং চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, তবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। জাতীয় ঐক্য চুক্তিতে হামাসের উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। 2011 সালে একই ধরনের চুক্তি হয়েছিল ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে, যদিও পরবর্তীতে ব্যর্থ হয় তা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বারবার গাজার নিরাপদ ঘোষিত এলাকাগুলোতে ইসরায়েলি হামলার পরও হামাস যোদ্ধারা থেমে নেই। খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর সাথে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির সদস্যরা। হামাসের পাশাপাশি কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে আল কুদস যোদ্ধারাও। এদিকে গত কয়েকদিনে দুপক্ষের লড়াইয়ের কারণে আবারও বাস্তুচ্যুত হয়েছে খান ইউনিসে আশ্রয় নেয়া হাজার হাজার ফিলিস্তিনি। এখনও যারা আছেন তাদেরও চরম মানবেতর জীবন কাটছে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত তাণ্ডবে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে গাজার নিরাপদ ঘোষিত এলাকাগুলো। নেতানিয়াহু বাহিনীর বোমার তাণ্ডব থেকে বাঁচতে হাসপাতালকে শেষ আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন অসহায় ফিলিস্তিনিরা। হামাসের আশ্রয়স্থলের অজুহাত দিয়ে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে উপত্যকার আশ্রয় কেন্দ্রগুলোতে। দফায় দফায় বিমান হামলায় বিধ্বস্ত জনসমাগমপূর্ণ এলাকাগুলো। সবচেয়ে ক্ষতিগ্রস্ত খান ইউনিস ও আশপাশের এলাকা। খাদ্য আর পানি ছাড়াই বাস করছেন অনেকে। নেই পালানোর পথ কিংবা পর্যাপ্ত সময়। এলাকা খালি করার নির্দেশের মুহূর্তের মধ্যেই চলে হামলা। কোনো রকমের খাবার, পানি আর প্রয়োজনীয় সামগ্রী ছাড়াই পালিয়ে এসেছি, তাই মাটিতে মাথা রেখেই ঘুমাতে হচ্ছে। আমরা আমাদের বাসায় ফেরত যেতে চাই। বিশ্ববাসী কোথায়? তারা কি এসব দেখছে না? পালিয়ে আসার জন্য প্রস্তুত ছিলাম না, শুধু প্রাণ হাতে নিয়ে চলে এসেছি। সাথে কিছুই আনতে পারিনি। যে রাস্তা দিয়ে এসেছি সেখানেও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। গোটা এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ থাকায় পালিয়ে আসতে কষ্ট হয়েছে।
প্রাণ ভয়ে দিকবিদিক ছুটছে খান ইউনিসের বাসিন্দারা। জাতিসংঘের তথ্য অনুযায়ী শুধুমাত্র একদিনেই অঞ্চলটি ছেড়ে পালিয়েছেন 1.5 লাখেরও বেশি মানুষ। প্রত্যেকটি উচ্ছেদের আদেশ মানুষের জীবনকে গভীরভাবে ব্যাহত করে। ফিলিস্তিনিদের এমন এলাকায় যেতে বাধ্য করা হচ্ছে যেখানে অবকাঠামো কম বা একদমই নেই, যেখানে আশ্রয়, স্বাস্থ্য কিংবা জীবন রক্ষাকারী মানবিক সহায়তা খুবই সীমিত। তার উপর এলাকা খালি করার হামলার মধ্যকার সময়ের ব্যবধান খুবই কম। এদিকে পাল্টা প্রতিরোধে আরও কঠোর অবস্থানের জানান দিচ্ছে হামাস। খান ইউনিসের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলায় রীতিমতো কোণঠাসা করে ফেলেছে ইহুদি বাহিনীকে। সাথে যোগ দিয়েছে আল কুদস বাহিনীর সদস্যরাও। প্রায় 10 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 39,000। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েলি আগ্রাসনে গাজায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও 55 ফিলিস্তিনি, আহত হয়েছেন শতাধিক। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই নতুন করে উপত্যকার আশ্রয় শিবিরগুলোতে হামলা করছে ইসরায়েল। আবারও বিমান হামলা টার্গেট উপত্যকার খান ইউনিস। কয়েকদিনের ইসরায়েলি অভিযানে শুধু এই এলাকাটিতেই 121 ফিলিস্তিনি মারা গেছেন, যার মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও ইসরায়েলি তাণ্ডব চলে, 5 জনের মৃত্যু হয়। বিমান হামলা চালানো হয় তাল আল হাওয়া, বুরেজি ক্যাম্প এবং রাফার বিভিন্ন অঞ্চলে। এদিকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে আরও 4 জন প্রাণ হারিয়েছেন। অভিযান চালানো হয় তুলকারেমে। বাড়িতে বাড়িতে ইহুদি বাহিনীর তল্লাশি অভিযান চলে। জিম্মি মুক্তি চুক্তির কাছাকাছি ইসরায়েল, শিগগিরই হামাসের পতন হবে এমন মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ত। মঙ্গলবার রাফা ক্রসিং পরিদর্শনে যান তিনি। চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সেনাদের সাথে কথা বলেন। অভিযানের কৌশল নিয়ে কমান্ডার ও ব্রিগেড প্রধানদের সাথে বিশেষ বৈঠকও করেন। জোর দেন হামাসের টানেল ধ্বংসের উপর। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরে জিম্মি উদ্ধার ইস্যুতে অগ্রগতি প্রত্যাশাও করেন তিনি। হামাসকে আরও চাপে ফেলার হুঁশিয়ারিও দেন। হামাসকে পরাজিত করার সব পরিস্থিতি তৈরি হয়েছে, আর এর পেছনে আমাদের সেনাদের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, জিম্মিদের মুক্ত করতে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছি আমরা, আর এরপর কিভাবে শত্রুদের ওপর চাপ প্রয়োগ করতে হবে আমাদের জানা আছে। কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকজন ডেমোক্র্যাট আইন প্রণেতা। বয়কট করার এই তালিকায় রয়েছে প্যাটি মুরে, ক্রিস ভেনম, ইলহান ওমর, রাশিদা তালিবের মতো আলোচিত সিনেটররা। এদিকে নেতানিয়াহুর ভাষণের সময় উপস্থিত থাকবেন না সিনেটের প্রেসিডেন্ট ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। নির্বাচনী প্রচারণার কাজে এদিন ইন্ডিয়ানায় থাকবেন তিনি। কমলা হ্যারিসের পরিবর্তে নেতানিয়াহুর পেছনের আসনে বসবেন সিনেটের ফরেন রিলেশনের চেয়ারম্যান বেন কার্ডিন। ওয়াশিংটন সফরে গিয়ে অনেক ইসরায়েলি নাগরিকের তোপের মুখে পড়েছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র তার সফরের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে। যেমনটি বলছিলাম, যুক্তরাষ্ট্রেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রতিবাদে ক্যাপিটাল হিলে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থী ইহুদিরা। মঙ্গলবার পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে তারা প্রতিবাদ জানান। জিউস ভয়েস ফর পিস আয়োজন করে এই বিক্ষোভের বেশ কয়েকজন বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। এদিন মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার কথা ছিল নেতানিয়াহুর। এছাড়া যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। পৃথক আলোচনায় বসবেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে। দেশটির চেম্বার অব কমার্সের প্রতিনিধি দলের সাথেও নেতানিয়াহুর বৈঠক করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাট শিবিরে সুবাতাস ফিরেছে। বেশ কয়েকদিন ধরেই বিভক্ত ডেমোক্র্যাটরা একজোট হয়েছেন কমলা হ্যারিসের পক্ষে। এমনকি জরিপে এতদিন ধরে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পকেও পেছনে ফেলেছেন হ্যারিস। এরই মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন পাওয়ায় অনেকটাই নিশ্চিত তার দলীয় প্রার্থিতা। ডেমোক্র্যাটদের প্রত্যাশা, ট্রাম্পের বিপরীতে পাশার দান পাল্টে দেবেন কমলা। বয়সের কাছে হার মেনে প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর যেন পুনরুজ্জীবিত হয়েছে ডেমোক্র্যাট শিবির। 81 বছরের বাইডেনকে নিয়ে দলে যে দ্বিধাবিভক্তি তৈরি হয়েছিল, কমলা হ্যারিস মাঠে নামতেই তা অনেকটা দূর হয়ে গেছে।
এরই মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ডেলিগেটের সমর্থন নিশ্চিত করে ফেলেছেন হ্যারিস, বাকি কেবল আনুষ্ঠানিকতার। বিভিন্ন মার্কিন গণমাধ্যম বলছে দলের প্রায় 4000 ডেলিগেটের মধ্যে 1976 জনের সমর্থন পেয়েছেন হ্যারিস, যা জাতীয় সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন ছাড়া আগের 4 প্রেসিডেন্টের সবার চেয়ে তার অভিজ্ঞতা বেশি। প্রেসিডেন্ট পদের জন্য তিনিই উপযুক্ত। গত এক বছরে সব জনমত জরিপেই জো বাইডেনের চেয়ে এগিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে 59 বছর বয়সী কমলা হ্যারিস পাল্টে দিয়েছেন সেসব সমীকরণ। একাধিক জরিপে রিপাবলিকান প্রার্থীকে পেছনে ফেলেছেন হ্যারিস। ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অবশ্যই কমলা একজন যোগ্য প্রার্থী। মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগেই প্রথম ক্যাম্পেইন থেকেই তিনি বিপুল অর্থ সংগ্রহ করে ফেলেছেন। তার উপর ডেমোক্র্যাটদের বিশ্বাস আছে। স্পষ্টতই ট্রাম্পকে হারানোর সক্ষমতা কমলার আছে। তিনি তার কথার মাধ্যমেও ট্রাম্পকে পরাজিত করতে পারেন। কমলাই এখন আমাদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী। হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে তর সইছে না আমার। বিশ্লেষকরা এতদিন বাইডেনের বিরুদ্ধে ট্রাম্পের সহজ জয়ের আভাস দিলেও এবার যে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে সেটি স্পষ্ট। হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ এশিয়ান বংশোদ্ভূত নারী প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। করোনা আক্রান্তের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ডেলাওয়ার থেকে ওয়াশিংটন যান তিনি। এয়ারফোর্স ওয়ানে ওঠার আগ মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হন। শারীরিক অবস্থার খোঁজ নিলে উত্তর দেন ভালো আছেন, তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ইস্যুতে প্রশ্ন করলে সেটি আবার এড়িয়ে যান। কোভিড আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ ডেলাওয়ারের নিজ বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন বাইডেন। দুদিন আগেই সেখান থেকে জানান ডেমোক্র্যাট দলের হয়ে লড়বেন না প্রেসিডেন্ট নির্বাচনে এবং সমর্থন জানান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। মঙ্গলবার নমুনা পরীক্ষা শেষে হোয়াইট হাউসের চিকিৎসকরা নিশ্চিত করেন বাইডেন এখন কোভিড নেগেটিভ। বুধবার রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের উপরে হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের সেক্রেট সার্ভিস প্রধান কিম চিটেল। মঙ্গলবার তিনি সরে দাঁড়ান। পদত্যাগপত্রে ট্রাম্পের সমাবেশে নিরাপত্তা ত্রুটির পূর্ণ দায় স্বীকার করেন কিম। বলেছেন ভারাক্রান্ত হৃদয়ে তিনি এই সিদ্ধান্ত নিলেন। সবসময় এজেন্সির দায়িত্ব পালনে অগ্রাধিকার দিয়েছেন বলেও জানান। ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনায় সোমবার মার্কিন কংগ্রেসে শুনানি অনুষ্ঠিত হয়। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সদস্যরাই কিমকে পদ ছাড়ার আহ্বান জানান। সিক্রেট সার্ভিসে কিমের অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শিগগিরই নতুন পরিচালক নিয়োগের কথাও বলেছেন। আপাতত দায়িত্ব পালন করবেন এজেন্সির ডেপুটি পরিচালক রোনাল্ড রোয়ে। নেপালের ত্রিভুবন বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে 18 জন মারা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বুধবার স্থানীয় সময় বেলা 11টার দিকে এই দুর্ঘটনা ঘটে। টেক অফের সময় হঠাৎ করে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। ছিটকে যায় রানওয়ে থেকে। বিধ্বস্ত হয়ে বিমানটিতে আগুন লাগলে দ্রুতই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। উদ্ধার অভিযান চালানো হয়। এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। বিধ্বস্ত ফ্লাইটটি নেপালের স্থানীয় সূর্য এয়ারলাইন্সের একটি বিমান। দুর্ঘটনার সময় বিমানটিতে 2 ক্রু, এয়ারলাইন্সের 17 টেকনিশিয়ান ছিলেন। রাজধানী থেকে পোখারার উদ্দেশ্যেই যাচ্ছিল বিমানটি। ইউক্রেনের দোনেৎস্কের আরও একটি এলাকা নিয়ন্ত্রণের দাবি করল রাশিয়া। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় ইউক্রেনের বেশ কয়েকটি ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে। হামলা চালানো হয়েছে সেনা সদস্যদের উপর। এ সময় কিয়েভের 151টি ড্রোন ধ্বংসের দাবি করেছে মস্কো। এদিকে ইউক্রেনের দাবি গত 24 ঘন্টায় দুপক্ষের মধ্যে 83টি লড়াই হয়েছে, যার মধ্যে একদিনেই পোক্রোভস্কে 27টি হামলা চালিয়েছে রুশ সেনারা, যার বেশিরভাগই প্রতিহতের দাবি ইউক্রেনের। এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো মোবাইল নিউক্লিয়ার মিসাইলের মহড়া চালালো রাশিয়া। মঙ্গলবার ইয়ার্স মোবাইল মিসাইল লঞ্চার নিয়ে এই মহড়া চালানো হয়। ইয়ার্স থেকে ছোড়া মিসাইল অন্তত 11,000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া এটি ভূমি ও ট্রাক ক্যারিয়ারে মোতায়েন করা যায়। এর আগে চলতি মাসের শুরুতেই একই মিসাইলের মহড়া চালিয়েছে মস্কো। এছাড়াও ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিয়মিতভাবেই সামরিক মহড়া চালিয়ে আসছে দেশটি। বিভিন্ন সময়ে চীন, বেলারুশ, ইরান, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর সাথে যৌথ মহড়াও চালিয়েছে রুশ সেনারা।
বার্ষিক মহড়ার অংশ হিসেবে ব্যাপক সামরিক প্রশিক্ষণ চালালো তাইওয়ান। বুধবার পেনখু দ্বীপে এই লাইভ ফায়ার ড্রিল চালায় তাইপের সেনারা। হানকুয়াং নামের একটি সামরিক মহড়ায় এবার সত্যিকারের যুদ্ধের আদলেই সেনাদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিকূল পরিবেশ এবং শত্রুপক্ষের হামলা চলাকালে কিভাবে ট্যাঙ্ক দিয়ে অগ্রসর হতে হয় সেই প্রশিক্ষণও দেওয়া হয়। আর শেখানো হয় মিসাইল হামলা প্রতিহতের কৌশলও। চীনের সম্ভাব্য হামলা মোকাবেলায় তাদের এই প্রস্তুতি। প্রতি বছরই চীনের নিকটবর্তী দ্বীপগুলোয় এমন লাইভ ফায়ার ড্রিলের আয়োজন করে তাইওয়ান। ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত উত্তর আফ্রিকার দেশ ইথিওপিয়া। বিধ্বস্ত দেশটির দক্ষিণাঞ্চলীয় এলাকা গোফা। পরপর 2 দফা ভূমিধসে অন্তত 229 জনের প্রাণ গেছে। নিহতদের মধ্যে নারী, শিশুসহ নিরাপত্তা কর্মীর সদস্যরাও আছেন। বিস্তীর্ণ ধ্বংসযজ্ঞের নিচে এখনও চাপা পড়ে আছেন অনেকেই, তাই প্রাণহানি বাড়তে পারে। মিনিটের ব্যবধানেই পরপর 2টি ভূমিধস। কিছুক্ষণ আগের ব্যস্ত জনপদে মুহূর্তেই নেমে আসে ধ্বংসযজ্ঞ। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই ধ্বংসস্তূপ, যার নিচে চাপা পড়ে আছে অসংখ্য মরদেহ। উত্তর আফ্রিকার দেশ ইথিওপিয়ার ভয়াবহ ভূমিধসের চিত্র এটি। সোমবার ভারী বর্ষণের কারণে দেশটির প্রত্যন্ত অঞ্চল গোফায় 2 দফায় ঘটে এই দুর্যোগ। প্রথম দফার পর চাপা পড়াদের উদ্ধারে এগিয়ে যান স্থানীয়রা। মিনিট খানেকের মধ্যেই দ্বিতীয় দফার ভূমিধসে চাপা পড়েন তারাও। জীবন বাঁচাতে গিয়েই প্রাণ দেন অনেকে। ভারী বৃষ্টিপাতের কারণেই এমনটা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক। নিখোঁজদের সন্ধানে এখনো খোঁজ চালাচ্ছি। যাদের উদ্ধার করা হয়েছে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঠিক কতজন মারা গেছে তা এখনো বলা যাচ্ছে না। তদন্ত শেষ হলে সবকিছু খোলাসা করা হবে। কর্তৃপক্ষ জানায় ভূমিধসে মৃতদের বেশিরভাগই নারী ও শিশু। এখনো মাটির নিচে চাপা পড়ে আছেন শত শত মানুষ। চলছে উদ্ধার অভিযান। শঙ্কা আরও বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। ভয়াবহ এই ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলীয় এই এলাকাটি। কাদামাটির তোড়ে ভেঙেছে বহু বাড়িঘর ও গুরুত্বপূর্ণ সড়ক। ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বিচ্ছিন্ন অঞ্চলটির বাসিন্দারা। হর্ন অফ আফ্রিকার স্থলবেষ্টিত এই দেশটিতে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ নতুন কিছু নয়। অনিক রহমান, যমুনা নিউজ। ভয়াবহ দাবানলের কবলে কানাডার বিস্তীর্ণ বনাঞ্চল। 5 শতাধিক স্থানে আগুন ছড়িয়েছে। গত 1 সপ্তাহ ধরেই দাবানল ছড়িয়েছে আলবার্টা, নিউফাউন্ডল্যান্ড এবং ব্রিটিশ কলাম্বিয়ার বিভিন্ন অঞ্চলে। আবাসিক এলাকার কাছাকাছি চলে আসায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 35,000 মানুষকে। কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত 275টি স্থানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আগুন। এদিকে ইউরোপের দেশ স্পেনেও ভয়াবহ দাবানল ছড়িয়েছে আক্রান্ত আন্দালুসিয়া প্রদেশ। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী অঞ্চলটির অন্তত 5টি এলাকায় আগুন ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে প্রায় 200 ফায়ার সার্ভিস কর্মী। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে মেক্সিকোর একটি মদ তৈরির কারখানা। মৃত্যু হয়েছে কমপক্ষে 2 জনের। দগ্ধ ও আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার মেক্সিকোর জনপ্রিয় ব্র্যান্ড হোসে কোয়েরভোর একটি কারখানায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় কারখানায় রাখা 2টি স্পিরিট ট্যাঙ্কের বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ফিলিপাইনের উপকূলীয় এলাকায় আঘাত এনেছে সুপার টাইফুন গায়েমি। আবহাওয়া দফতর জানিয়েছে টাইফুনটি আঘাত হানার সময় এর গতিবেগ ছিল প্রায় 150 মাইল। গেল 8 বছরের মধ্যে ফিলিপাইনে এটি সবচেয়ে বড় টাইফুনের আঘাত। ঝড়ের প্রভাবে উপকূল এবং আশপাশের এলাকাগুলোতেও ভারী বৃষ্টিপাত চলছে। দেখা দিয়েছে ভূমিধসের সংখ্যা ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সহ বিভিন্ন এলাকায়। এর প্রভাব পড়েছে চীন এবং তাইওয়ানেও। এই ছিল যমুনা আই ডেস্কে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।